সাইদ মুস্তাফিজের সাথে রেজাউল করিম রনির আজকের টক শোটা আমি মোটামুটি দেখলাম। রেজাউল করিম রনিকে আমার প্রাথমিকভাবে মনে হয়েছে যে আওয়ামী লীগ আমলের একজন টক শো করতেন। ওনার নাম হচ্ছে আরাফাত। শৌমিক কাইসারের সাবেক স্বামী ছিলেন উনি। তো উনি তখন যেই বক্তৃতা বা আসনগুলো দিতেন বা টক শোতে যে আলাপগুলো করতেন 2013, 14, 15 সালের দিকে, সেগুলোতে তিনি ক্ষুর ও দ্বারা যুক্তি দিতেন। একই সাথে ইসলামপন্থীরা যারা আছে বা বিএনপিপন্থী যারা আছে তাদের সাথে কিন্তু তার একটা চমৎকার ফাইট হতো। আপনার স্বাভাবিকভাবে তার আলোচনা দেখলে বুঝতে পারবেন না যে সে কোন কথাটা মিথ্যা বলছে, কোনটা সত্য বলছে। কিন্তু যেটা বোঝানোর চেষ্টা করতেছে সেটা কিন্তু সে খুব কনফিডেন্টের সাথেই বলতেছে। রেজাউল করিমের রনির সমস্যাটা হলো যে সে যে আলোচনাটা করতেছে সেটাতে সে থাকতেছে এবং প্রতিপক্ষের কোনো আলোচনা যদি তার কোনো পছন্দ না হয় তো সেক্ষেত্রে সে উত্তেজিত হয়ে যাচ্ছে এবং সেকে মিথ্যুক বা যা তা বলে ফেলতেছে। বিষয়টা হচ্ছে এরকম যে তার প্রশ্ন যদি কমন না পড়ে তাহলে সেক্ষেত্রে সে কাউন্টার দিচ্ছে খুব উত্তেজনা দিয়ে। এমন অনেক আলোচনা দেখেছি যে সে টকশোতে বসে সঞ্চালককে বকা দিচ্ছে, কখনো তার প্রতিপক্ষকে বকা দিচ্ছে, প্রতিপক্ষের উপর চড়াও হচ্ছে। এইভাবে সে কন্ট্রোল অনেক ক্ষেত্রে হারায় ফেলে। তো আজকের ঘটনাটাতে সেটা একটা চূড়ান্ত ধাপ অতিক্রম করেছে। সেটা হচ্ছে আজকে সাইদ মুস্তাফিজের সাথে আলোচনায় সে প্রায় তার বেঞ্চ ছেড়ে দিয়েছে, প্রায় সে চলে গেছে, মানে একটা ওয়াক আউট করেছে আর কি। তো যাই হোক, সে হয়তো মনে করছে এটা সংসদ ভবন বা সংসদ সচিবালয়, সেই জায়গাটা থেকে সে নিজে ওয়াক আউট করতে পারে। কিন্তু টকশোর জায়গাটা আসলে একটা ভিন্ন জায়গা। এখানে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য খুব গুরুত্বপূর্ণ। কথা খুব হিসাব করে বলতে হয়। আমি বিগত 10 বছর ধরে বিভিন্ন ধরনের টক শো দেখি। যাদের আমার পছন্দ হয় তাদের টক শো দেখি, যাদের পছন্দ হয় না তাদেরও টক শো দেখি। আমি টক শো মূলত দেখি হচ্ছে যিনি কথা বলছেন তিনি কীভাবে কথাগুলো বলছেন, কতটা সুন্দরভাবে কথাগুলো বলছেন, কতটা যৌক্তিকভাবে কথা বলছেন। সেটা যদি আমার মতে বিরুদ্ধেও যায় তাও আমি তার কথাগুলো শুনি। কিন্তু রেজাউল করিম রনি হয়তো পড়াশোনা খুব বেশি করতে পারেন নাই। তার বিভিন্ন সার্টিফিকেট বা যা যা আছে এগুলো আমাদের মধ্যে অনলাইনে দেখা যায়। তো সেক্ষেত্রে মনে হয়েছিল যে সে আসলে নিজস্ব চিন্তার ভিতরে যা যা পড়ছে, যা যা জানে সে ততটুকুই বলে। এর বাইরে সে আসলে তার এগেনিস্টে অনেকগুলো জিনিস আসে, সেগুলো আসলে সে কাউন্টার দিতে পারে না। তো যে কথা বলতাম সেটা হলো, কোনো আলোচনায় গিয়ে আপনি যদি কোনোভাবে উত্তেজিত হয়ে পড়েন বা আপনি যদি আপনার নিজের কন্ট্রোল হারায় ফেলেন, তাহলে আপনি যত কথাই বলছেন না কেন, এর আগে যত আলোচনাই করেন না কেন, সবগুলো কিন্তু অঙ্কুরে বিনষ্ট হয়ে যাবে। অর্থাৎ আপনি কিন্তু সেখান থেকে হেরে গেলেন। ডেল কর্গেনি বা এরকম একজন এক্সপার্ট আছে, তার একটা বই আছে যে রেগে গেলেন তো হেরে গেলেন। আমি ওনার নামটা মনে করতে পারছি না, ক্ষমা করে দেবেন। সো কথাটা হচ্ছে আমার মনে আছে যে আপনি রেগে গেলেন তো হেরে গেলেন। কোনো আলোচনায় গিয়ে যদি আপনি রেগে যান, আপনি যত ভালো কথা বলেন আপনি কিন্তু মূলত হেরেই যান। বিএনপির যারা অ্যাক্টিভিস্ট আছে তাদের মধ্যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন আছেন, একজন মহিলা আছেন, ওনার নামটা শেহরিন কি একটা নাম, যাই হোক আমি ওনার নামটা মনে নেই। রয়েছেন হচ্ছে রেজাউল করিম রনি, শাহেদ আলম নামে একজন রয়েছেন, তারা কথা বলেন। কিন্তু কথা বলতে গিয়ে আসলে অনেক ক্ষেত্রেই যেটা হয় যে অনেক তথ্য তার প্রতিপক্ষের উপর রিসার্চ না করা, যে বিষয়ের উপরে আলোচনার কথার সুযোগ দেওয়া হয় সেই বিষয় নিয়ে আগে রিসার্চ করে না আসা, এই জিনিসগুলোর কারণে টকশোতে এসে প্রতিপক্ষ যদি না তাদের থেকে বেশি দক্ষ হয়, বেশি জ্ঞানী হয় বা বেশি জানে, তাহলে আসলে সেই জায়গাটাতে সমস্যা হয়। আমার কাছে মনে হয় বিএনপির ভালো অনেক কাজ আছে। বিএনপির যারা অ্যাক্টিভিস্ট আছে তাদের মধ্যে অনেক জ্ঞানী মানুষ আছে, তাদের ওইখানে পাঠানো উচিত। কারণ এরা বেসিক্যালি বিএনপিকে প্রতিনিধিত্ব করে, কিন্তু বিএনপিকে প্রতিনিধিত্ব করতে গিয়ে ওরা যখন হেরে যায়, ওরা যখন হচ্ছে নাস্তানাবুদ হয় বা মানুষের কাছে একটা ভালো ইমেজ তৈরি করতে ব্যর্থ হয়, তাহলে সেক্ষেত্রে দায়টা কিন্তু কার্যত বিএনপির উপরেই কিন্তু চলে যায়। সুতরাং সামনে যারা আসবেন বিএনপির হয়ে, আমার অনুরোধ থাকবে বিএনপি হাইকমান্ডের কাছে যে আপনাদের ক্যান্ডিডেট যারা টকশোতে যায় তাদেরকে একটু পড়ায় শিখে যাইতে বলবেন এবং একজন
অন্যের বিষয়ে তো এরকমও শুনি যে তিনি সরাসরি বিএনপির হয়ে কথা বললেন, সঞ্চালকের কথা বলছিলাম। তো ওই ভদ্রমহিলাও আমার মনে হয় নিরপেক্ষতার জায়গাটা ঠিক করবেন। বিএনপি সরকার আমরা চাই 5 বছর ক্ষমতায় তারা থাকবে। সেই 5 বছর তারা ভালোভাবে চলুক। তারা গত 15-16 বছরে বিভিন্ন ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, আমরা সকলেই দেখেছি। সেই জায়গা থেকে তারা কাটিয়ে উঠুক। নেতাকর্মী পর্যায়ে যারা কাজ করছেন, সমাজে, এলাকায়, গ্রামে, শহরে যে কোনো জায়গায় কাজ করছেন, তারা আদর্শিক জায়গাটা ঠিক রাখবেন। দলের গঠনতন্ত্র অনুযায়ী কাজ করবেন। কোনো ধরনের অন্যায়, চাঁদাবাজি বা যেই ধরনের অভিযোগগুলো আপনাদের বিরুদ্ধে আসে, সেই জিনিসগুলো থেকে বের হয়ে একটি অবাধ গণতান্ত্রিক একটা রাজনৈতিক দল হিসেবে নিজেদের তৈরি করবেন, এই প্রত্যাশাই থাকলো। তো এতটুকুই ছিল আজকের কথা। আমাকে সময় দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।